হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের এই পরিবারের সঙ্গে একদম পুরোপুরিভাবে যুক্ত হয়ে গেছো। আজকে আবারও প্রত্যেকবারের ন্যায় চলে এলাম 3টে ঘটনা নিয়ে। প্রথম ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা, দ্বিতীয়টা জার্মানি থেকে একটা ঘটনা এসেছে, সেটাও একটা অদ্ভুত ঘটনা অ্যান্টিক জিনিস নিয়ে, এবং থার্ড ঘটনাটা তালকুড়োতে যাওয়ার একটা ঘটনা। তবে 3টে ঘটনাই কিন্তু একদম অন্যরকম এবং ইউনিক। আশা করছি আজকের এপিসোডটা তোমাদের দারুণ লাগবে। তবে একটা কথা কিন্তু আমি বলবো, তোমরা কিন্তু বেশি করে লাইক কমেন্ট করছো না। অবশ্যই করছো, বাট আরও চাই, তাহলে না ভালো লাগবে। অবশ্যই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লাইক করে দাও, তারপরে যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও, বাট প্রথমে লাইকটা অন্তত পক্ষে করে দাও। কে কোথায় থেকে শুনছো কমেন্ট করে জানাও, কে কার সাথে শুনছো কমেন্ট করে জানাও। অবশ্যই আমি কমেন্টগুলো পড়ি এবং দেখি। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো আর একদম কথা বাড়াবো না, আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। নমস্কার, আমি তনুরুচি সারখেল। আমি কলকাতার উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে থাকি। আজ আমি আমার সাথে হওয়া একটা সত্য ঘটনা বলতে চলেছি। ঘটনাটা মোটামুটি আজ থেকে 8 বছর আগের। 2017 সালে আমি মাধ্যমিক পরীক্ষার কিছু মাস আগে শনিবারের এক সন্ধ্যায় বাবার কাছে ইংলিশ পড়তে বসেছি। আর আমার বাবা কাগজ পড়ার জন্য পাশের ঘরে একটু গিয়েছিল কাগজ আনতে, আর মা রাতের রান্নার জন্য ব্যস্ত ছিল। আমি যে ঘরে পড়তে বসেছিলাম তার ঠিক পেছনে ছিল একটি জানালা। সেই জানলা দিয়ে হঠাৎ একটা খসখস আওয়াজ পেয়ে আমি পেছন ঘুরে তাকাতেই হঠাৎ বসের ঘরে চলে যাই। আমি সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কথা বলতে পারছি না। আমি খাট থেকে নেমে বাইরে উঠোনের দিকে হাঁটতে শুরু করি, যেখানে আমাদের বাড়ির কলতলা, যেখানে এঁটো ফেলা হয়, ঠিক সেই দিকে। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখনও আমি ঘোরের মধ্যেই বুঝতে পারি আমাকে আমার মা, বাবা, কাকা, পাড়ার লোক সবাই খোঁজাখুঁজি করছে। হঠাৎ আমার চোখের সামনে 5টা বেটে মতো মানুষের অবয়ব দেখতে পাই আমি। আর তক্ষুনি পেছন দিক থেকে আমার ঘাড় গলা ধরে এঁটোর মধ্যে চেপে ধরল। তখন আমি বুঝতে পারছি আমার কাকা বাবা কলতলায় বারবার টর্চ মারছে। টর্চের আলো আমার মুখের ওপর পড়ছে, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি আবার অজ্ঞান হয়ে যাই। পরে যখন আমাকে খুঁজে সবাই ঘরে নিয়ে আসে, তখন ডাক্তারবাবুকেও ডাকা হয়। আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর আমার জ্ঞান ফেরে। তখন সবার কথাই জানতে পারি আমার গলায় 4টে আঙুলের ছাপ ছিল। ছাপগুলো রক্ত জমাট বেঁধে আছে। সেই দিন থেকে আমাদের টিনের চালের ওপরে খোয়া পড়ত, রেল লাইনের খোয়া। এর 3 দিন পর আমার বাবা কাকা ওঝা গোছের একজন লোককে ডেকে নিয়ে আসেন। আর ওনাকে ডেকে আনতেই আমার গায়ে পিঁপড়ে কামড়ানোর মতন জ্বালা শুরু হয়। সে ওঝাটা আমাকে 13টা গিটের কবজ দিয়ে যায়। সেই দিন রাতে আমার মা স্বপ্নে দেখে আমার মৃত দিদা, মামা, ঠাকুমা, মৃত দাদু আমায় নিতে এসেছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। মা পরের দিন আবার ওই ওঝার বাড়িতে গিয়ে তাকে সবটা জানায়। তখন উনি আমাদের, মানে আমার মা বাবা, আমাকে পুরী যাওয়ার নির্দেশ দেন। মা পরের দিন আবার ওই ওঝার বাড়িতে গিয়ে তাকে সবটা জানায়। তখন উনি আমাদের, মানে আমার মা বাবা ও আমাকে পুরী যাওয়ার নির্দেশ দেন। এমনকি পুরীতে যে 5 জন প্রধান পুরোহিত, তাদের মধ্যে একজনের সাথে যোগাযোগ করিয়ে দেন এবং বলেন যতদিন না তিনি আমাদের বাড়ি বন্ধন করছেন ততদিন যেন বাড়িতে না আসি। আমি কাকা ভাইয়ের মুখে শুনেছি আমি যতদিন বাড়ি ছিলাম না ততদিন আমাদের টিনের চালের ওপর কোনোদিনও কোনো পাথর পড়েনি। আমাদের পাশের বাড়িতে একটি পোষা কুকুর ছিল, সে সবসময় আমাদের সাথেই থাকত। আমি বাড়ি ফেরার পর যখন ওঝা এসে আমাকে
জলপড়া খাইয়ে দিয়ে যাই, সেদিন সন্ধে থেকেই সেই কুকুরটিকে আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার 3 দিন বাদে অমাবস্যার দিন কুকুরটিকে পুকুরের জলে মরা অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে এখনো পর্যন্ত আমি অদৃশ্য কিছু অনুভব করি অমাবস্যার দিন, কিন্তু আজ আমার সেই ভয়টা আগের মতো আর লাগে না। আজ এইটুকুই দাদা। এছাড়া আমার দিদা মারা যাওয়ার 7 দিনের মাথায় দিদা কাক হয়ে ফিরে আসার সত্য ঘটনা আরও একদিন লিখে পাঠাবো। দাদা, আমি ঠিক গুছিয়ে হয়তো লিখতে পারলাম না। তোমার যদি আমার লেখা পছন্দ হয়ে থাকে তবে একটু মানিয়ে গুছিয়ে নিজের গলার স্বর দিয়ে ঘটনাটা পড়ে শুনিও। আমাদের ভৌতিক কথা শ্রোতাদের অনেক ভালোবাসা। ভৌতিক কথা চ্যানেলটার দীর্ঘায়ু কামনা করি। কিছু ব্যক্তিগত কারণে আমার নাম, জায়গার নাম পরিবর্তন করলাম দাদা। নমস্কার, আমি তনুরুচি সার্কেল। বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। হ্যাঁ, ঘটনাটা কিন্তু একদম অন্য রকমই ছিল, কারণ তার মুখে টর্চ পড়ছে, সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে, বাট তার বাড়ির লোক কেউ দেখতে পাচ্ছে না। কি অদ্ভুত বিষয় না? ভাবলেই কেমন যেন একটা গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। এরকম অদ্ভুত ঘটনা তোমরা কি আগে শুনেছ? অবশ্যই তোমরা জানিও। এমন টাইপের অদ্ভুত ঘটনা শুনলেই একটা মনের মধ্যে শিহরণ জাগে। যাই হোক, এই ছিল প্রথম ঘটনা। আর তনুরুচি বলছে না উনার দিদা মারা যাওয়ার পর কাক হয়ে ফিরে আসার একটা ঘটনা বলবে। তোমরা কি সেই বিষয়ে জানো? না জানলে আমি বলছি। মানুষ মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন হবিষ্যি করে, তোমরা জানো? অবশ্যই জানো। মারা যাওয়ার পরের দিন হাঁড়ি পুড়িয়ে তার মধ্যে রান্না করে খেতে হয়, তোমরা জানো তো? আর এটারও দুটো রীতি আছে। এক হচ্ছে তোমাকে প্রথমে উনুনে হাঁড়িতে রান্না করে প্রথমে সেই রান্নার কিছুটা অংশ বাইরে কোনো কাকের জন্য দিয়ে আসতে হয়, মানে কাক এসে খাবে, তারপরে তুমি বাড়িতে আসবে। আর একটা হয় যে ওই হাঁড়ি থেকে ভাত তুমি একবারে ঢালবে, যতটুকু পড়বে তুমি ততটুকুই খেতে পারবে। এবং সব ক্ষেত্রেই তাই, ঘিও তাই। ঘিও তুমি যদি নিতে চাও যতটুকু পড়বে ততটুকুই, এরকম রীতি আছে। এবং খাওয়া দাওয়া শেষে, ও হ্যাঁ, এখানে কলার পাতায় খেতে হয়। কলার পাতা থেকে শুরু করে পোড়া যে কাঠিগুলো থাকবে যেগুলোতে তুমি রান্না করলে, সবগুলো সেই হাঁড়ির মধ্যে পুড়ে নিয়ে সেটা কোনো জলে ভাসিয়ে দিতে হয়। আর এই কাকের কথা বলছো না, মানুষ যখন হবিষ্যি করে না, তখন কাকের খুব উপদ্রব হয়। আর বাইরে বাড়ির লোক দাঁড়িয়ে থাকে কাক তাড়ানোর জন্য, কারণ হবিষ্যি করার সময় কারোর দেখা চলবে না, মানে তোমাকে একাই করতে হবে, এরকম একটা বিষয় থাকে। আর তুমি যে কাকের জন্য কলার পাতা করে খাবার দিয়ে আসলে, এটাকেই ধরা হয় যে যদি কোনো কাক এসে সেই খাবারটাকে খায়, তাহলেই সবাই ধরে নেয় যে কাকের রূপ নিয়ে এসে বাড়ির যে ব্যক্তি মারা গেছেন তিনি এসে খেয়ে গেলেন। এরকম একটা বিষয় মানুষের মধ্যে এখনও প্রচলিত আছে। এই ছিল মেইনলি কাকের একটা ঘটনা। এগুলো ভিন্নও হতে পারে, অনেক ধরনের ঘটনাই তো পৃথিবীতে ঘটে। তো ও কেমন ঘটনা পাঠাচ্ছে, সে যদি পাঠিয়ে দেয় আমি তোমাদের অবশ্যই শোনাবো। তো এই ছিল আমাদের ঘটনাগুলো। তো এই ছিল মেইন কনসেপ্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার অমিত, আমার নাম মিষ্টু। ভালো নামটা আমি এখানে উল্লেখ করছি না। আমি কলকাতার বেলেঘাটার মেয়ে, কিন্তু বর্তমানে আমার স্বামীর কর্মসূত্রে আমি জার্মানিতে থাকি। এখানে আমি একটা ছোট্ট বাচ্চাদের স্কুল করেছি। স্কুলওয়ালা ভুল, একটা ছোট্ট বলতে পারো কেয়ার সেন্টার, যেখানে সমস্ত বাচ্চাদের টেক কেয়ার আমি করে থাকি। আমার সাথে আমার 4 জন স্টাফ কাজ করে, 2টি ছেলে 2টি মেয়ে। আজকে এদের মধ্যে বেলার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা তোমাকে শেয়ার করব। বেলা নামটা শুনে কিন্তু তোমরা আবার বাঙালি ভেবো না, কারণ বাঙালিরা তো বেলা বোস নিয়ে ভীষণ অবসেসড। এই নামটাকে যদি আমি ইংলিশে করি তবে আসবে বেল্লা, যেটা শুনতে ভীষণ জঘন্য লাগবে। তাই জন্য আমি ওকে বেলা নাম দিলাম। অ্যান্ড ও ভীষণ খুশি এই নামটা শুনে। আমি তোমার চ্যানেল ভীষণভাবে ভালোবাসি,
এবং শুনি। আমার যে 4 জন হেল্পার আছে ওদেরকেও ওদের ভাষায় ট্রান্সলেট করে শোনাই। অবশ্য আমার সাথে থাকতে থাকতে এবং তোমার ঘটনা শুনে শুনে ওরা বেশ খানিকটা বাংলাও জেনে গিয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি ওর একটা ঘটনা তোমাকে শেয়ার করছি। ও যেইভাবে বলেছে আমি ঘটনাটি সেভাবেই তুলে ধরলাম। হ্যালো, আমি বেলা। আজকে আমি ভৌতিক কথার সকল সদস্যদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। আমি মা বাবার 3য় সন্তান এবং সবার ছোট। আমরা অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করি। পড়াশোনা বেশ কিছুটা করলেও আমি সেভাবে চাকরি বাকরি পাচ্ছিলাম না। তাই জন্য আমি একটা শপিং মলে কাজ নিই। প্রথম কয়েক মাস বেশ ভালোই চলছিল। বিপত্তি হলো একটা জিনিস বাড়িতে নিয়ে আসার জন্য। শপিং মলের বেসমেন্টে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা ছিল। এরই মধ্যে একদিন আমাদেরকে বলা হলো সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য। সেদিন যেহেতু মলটা বন্ধ রাখা হয়েছিল, আমরা সবাই জিনিসপত্র পরিষ্কার করছিলাম, সেই জন্য আমাদের সব জিনিস ফেলে দিতে বলা হয়েছিল। শপিং মলের ম্যানেজারকে আমরা বলেছিলাম যদি আমাদের এর মধ্যে কোনো জিনিস প্রয়োজন পড়ে তাহলে কি আমরা সেটা নিয়ে যেতে পারি। ম্যানেজার বলেছিল যে মলের বাইরে নিয়ে গিয়ে তোমরা যা ইচ্ছে সেটা করতে পারবে, কিন্তু এগুলো এখান থেকে পরিষ্কার চাই, এখানে যেন একটাও কোনো নোংরা না থাকে। যথারীতি আমার একটা বড় ধরনের আয়না আর একটা ছোট্ট আলমারি পছন্দ হলো। আমি ম্যানেজার বাবুকে বলে এগুলো নিজের কাছে রেখে দিলাম এবং বাকি মানুষেরা যে যার মতো করে কিছু কিছু জিনিস নিয়ে গিয়েছিল। কেউ বা নিয়ে গিয়েছিল ভ্যাকুয়াম ক্লিনার, কেউ বা নিয়ে গিয়েছিল ডাস্টবিন, কেউ নিয়ে গিয়েছিল পুরনো টিস্যুর অনেক বক্স, কেউ বা পুরনো টেবিল। এরকমভাবে মানুষ বিভিন্ন রকম জিনিস নিয়েছিল। আমি আগেই বলেছি আমি অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করি। সেই কারণের জন্য আমার বাড়িতে এই আয়নাটা আর আলমারিটার খুব দরকার ছিল। আর যেহেতু ওখানে আমি ফুল টাইম জব করতাম, একদমই পার্ট টাইম করতাম না, তাই সবাই আমার সিচুয়েশনটা বুঝতে পেরেছিল। তাই আমাকে তারা জিনিসগুলো নিয়ে যেতে বলল, যদি আমার ভবিষ্যতে কোনোদিনও দরকার পড়ে সেই জন্য। সেই মতো আমি জিনিসগুলো নিলাম এবং একটা গাড়ি ভাড়া করে বাড়িতে নিয়ে চলে এলাম। আলমারিটা নিয়ে গিয়ে রাখলাম আমার মা বাবার ঘরে, আর আয়নাটা যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম সেখানে বড় একটা খালি জায়গা ছিল, সেইখানকার দেওয়ালে লাগিয়ে দিলাম। আমার মা বাবা 2 দিদি খুব খুশি হলো নতুন জিনিস পেয়ে। এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। যেহেতু রাত্রে অনেকটাই খাটাখাটনি হয়ে গিয়েছিল, তাই জন্য ঘুম আসতে বেশি বেগ পেতে হলো না। হঠাৎ করে মাঝরাতে একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দরজায় ঠক ঠক করার শব্দ। আমি মাকে ডাকলাম, মা দেখো তো কে দরজায় ঠক ঠক করছে। মা বলল, কিছু না, ঘুমিয়ে পড়, এত রাতে আবার কে আসবে, হয়তো কোনো কুকুর টুকুর হবে। ঘুমিয়ে পড়লাম। আবারও আমি এরপরে ঠক ঠক করার শব্দ পেলাম। তবে এবার বুঝতে পারলাম আওয়াজটা কিন্তু বাইরে থেকে আসছে না, আওয়াজটা অনেকটা কাছ থেকে আসছে। এবারে আওয়াজটা আমি আর আমার দিদি সবাই শুনেছিলাম। আমরা লাইট জ্বালিয়ে বসলাম। আবার টক টক করার শব্দ, কিন্তু আমরা লক্ষ্য করলাম স্পষ্টই বোঝা যাচ্ছিল এবারে দরজায় কোনো ঠক ঠক হচ্ছে না, বরং হচ্ছে কোনো কাঁচ জাতীয় জিনিসে আওয়াজ করলে যেরকম হয় ঠিক সেই রকম। এরপরে আরও অদ্ভুত শব্দ আমরা সারাটা রাত শুনেছি। যেন মনে হচ্ছিল ভেজা হাত দিয়ে কেউ কাচের গায়ে হাত বোলাচ্ছে, আর কেমন ক্যাঁচ ক্যাঁচ জাতীয় শব্দ হচ্ছে। কোনো রকমে রাতটা কাটল। সকালবেলা উঠে আমার মা চিৎকার করে উঠল। মায়ের চিৎকারে আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়ে হতবাক হয়ে দেখি সেই আয়নাটার গায়ে কয়েকটা জায়গায় গোল গোল রক্তের ছাপ। তারপরে পুরো আয়নাটার মধ্যে 3 আঙ্গুল দিয়ে কেউ যেন রক্তের দাগ বুলিয়ে গেছে। আমরা সবাই একে অপরের মুখ চাওয়াচি করতে লাগলাম। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। আমার মা বলল, এই আয়নাটা এখানে রাখা যাবে না, এটাকে এই মুহূর্তে ফেলে এসো। আমি মাকে বললাম, হয়তো অন্য কিছু একটা হবে। কিন্তু মা আমাকে বলল, কি হতে পারে বলো, তুমি উত্তর দাও। আমরা সবাই তো ঘরের মধ্যেই ছিলাম, তাহলে এই কাজটা কে করবে? উত্তর দাও। মায়ের ধমকে আমি চুপ হয়ে গেলাম। মা বলল, আয়নাটাকে এই মুহূর্তে ফেলে দিয়ে এসো, আমি আর কোনো কথা শুনতে চাই না।
এরপরে আমি আমার দুই দিদির সহযোগিতায় সে আয়নাটাকে ফেলে এলাম বাইরে। সতর্কতাবশতও আমার মেজ দিদির হাত সেই আয়নার এক কোণে একটা পেরেকে লেগে ফুটো হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই বেশ খানিকটা রক্ত পড়ছিল। ওই আয়নার ওপর সেই রক্তগুলোকে মুছে আয়নাটাকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গলের ধারে ফেলে দিয়ে আসলাম। বাড়ি আসার পর আমরা রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি, কিন্তু আমার মেজ দিদি আমাদের সাথে শুতে রাজি হয়নি। তার হাতটা বেশ খানিকটা ফুটো হয়ে গিয়েছিল, তাই সে বাড়ি আসার থেকে ব্যথায় কোঁকড়াচ্ছিল। আর সেই কারণেই সে বলছিল যে সে আজ অন্য ঘরে শোবে। এই বলে সে অন্য রুমে চলে যায়। আমরা সবাই কোনো রকম সন্দেহ ছাড়াই নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ি যে কালকে রাতে সারা রাত ঘুম হয়নি, আজকে একটু শান্তিতে ঘুমোবো। কিন্তু বিধি বাম, হঠাৎ করে ঘন্টা 3 পরে শুরু হলো একটা নতুন উপদ্রব। মেজো দিদির ঘর থেকে যেন চিৎকারের আওয়াজ আসছে, মনে হচ্ছে দিদি ব্যথায় কাতরাচ্ছে। আমরা 4 জন তাড়াতাড়ি করে উঠে দিদির ঘরে গিয়ে দেখি দিদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখে দিয়েছে। কোনো রকমে দরজা ভেঙে আমরা সবাই ঘরে ঢুকে দেখতে পাই দিদি খাটের একদম নিচে কোণে একভাবে জড়সড় হয়ে বসে রয়েছে আর বিকটভাবে হাসছে। আমরা সামনে যেতেই দেখি দিদির চোখ সম্পূর্ণ সাদা আর সে হাসছে আর একটা উটকো ভাষায় কিছু একটা বলছে। আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই আর দিদিকে ওইভাবে রেখে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমরা 4 জনই ঘরে চলে যাই। যে ঘরে আমরা শুয়েছিলাম সেই ঘরের দরজা আটকে সারাটা রাত আমরা বসেছিলাম। আমাদের ওভাবে পালিয়ে আসতে দেখে দিদি ভীষণ জোরে হাসতে থাকে আর দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এরপরও আমরা শুনতে পাই সারাটা রাত দিদি সেই উটকো ভাষায় কিছু একটা উচ্চারণ করছে আর খিলখিল করে হাসছে। ভোরের আলো ফুটতেই সব একদম চুপচাপ শান্ত। সবাই সাহস করে মনে মনে যিশুকে ডাকতে ডাকতে আমরা ঘর থেকে বের হই আর দেখতে পাই নিজের ঘরে দিদি মরার মতন পড়ে রয়েছে। প্রথমে কারোরই দিদির কাছে যাওয়ার সাহস হচ্ছিল না। এরপরে বাবা একটা ক্রস সাথে করে নিয়ে দিদির কাছে যাই আর দেখি দিদি সত্যিই ঘুমিয়ে রয়েছে। এরপরে আমার বাবা আমার মায়ের হাতে ক্রসটা দিয়ে বলে, ওর বুকের ওপরে ক্রসটা রাখো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এই বলে বাবা তাড়াতাড়ি বেরিয়ে যায়। 10 মিনিট বাদে বাবা ফিরে আসে সামনের চার্চের এক পাদ্রীকে নিয়ে। বাবা যেই না দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে এমন সময় মেজদির চোখ খোলে এবং আমাদের দিকে রাগান্বিত দৃষ্টি দিয়ে বলে ওঠে, চলে যেতে বল, চলে যেতে বল ওকে। এই বলে সে আবারও উটকো ভাষায় কিছু একটা বলতে শুরু করে। দিদি উঠতে গিয়ে উঠতে পারে না। তার বুকের ওপর ক্রসটা রাখা রয়েছে বলে সে ভীষণ হিংস্র দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ভীষণ ভয় দেখায়। তারপর পাদ্রী এসে আমাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, এই শয়তানটাকে আমি দেখছি। ফাদারের কথা মতো আমি, মা বাবা, দিদি 4 জন রুম থেকে বেরিয়ে যাই। প্রায় 3 ঘন্টা দিদি নারকীয়ভাবে চিৎকার করে। এদিকে বাইবেলের হোলির চ্যান্টিং শুনতে শুনতে আমি একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমার রুমে কেউ নেই। আমি ভয়ে চিৎকার করতে যাব এমন সময় শুনতে পাই পাশের রুমে, অর্থাৎ মেজদি যেই ঘরে শুয়ে রয়েছে সেই ঘর থেকে ফাদারের কথা বলার শব্দ। আমি পা টিপে টিপে ওই রুমে যাই। আমি দেখতে পাই ফাদার আমার মা বাবার সাথে কথা বলছে। আমাকে দেখে তিনি আমাকে বলেন, এদিকে এসো। আমি পা টিপে টিপে এগিয়ে আসতে যাই আর উকি মেরে দেখি মেজো দিদি স্যুপ খাচ্ছে আর বড়দি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনার কাছে যাওয়াতে উনি আমাকে বলে, তুমি যে আয়নাটা আর আলমারিটা ঘরে এনেছো সেটা একসময় কালো জাদুর কাজে ব্যবহার হতো, আর এই আয়না হচ্ছে আমাদের পৃথিবীর সাথে ওদের পৃথিবীর কানেক্ট করার একটা খুব ভালো মাধ্যম। আর এই আলমারির মধ্যে প্রচুর মানুষকে একসময় টুকরো টুকরো করে কেটে ফেলে রাখা হয়েছিল। তুমি সেটা বাড়িতে এনে শয়তানের দূতকে নিজের ঘরে আহ্বান করেছো। এই মুহূর্তে আলমারিটাকে ফেলে দিয়ে এসো। এরপরে আমি আলমারির দিকে তাকিয়ে দেখি আলমারিটাকে কুড়ুল দিয়ে কয়েকটা ঘা কোপানো হয়েছে। আমার মা ওনাকে বলে, আচ্ছা, আমার মেয়ে যে অদ্ভুত ভাষায় কথা বলছিল
সেটা কি বলছিল? তখন ফাদার বলে, এটা আমাদের পবিত্র বাইবেলেরই উল্টো করে বলছিল, কারণ মানুষ যেটা সোজা করে বলে ওরা সেটা উল্টো করে বলে। এই বলে উনি চলে যান। আমরা সেদিনই সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দেই। পরবর্তীতে আমি জানতে পারি ওই শপিং মলের ফ্রিজমেন্টের যে সমস্ত জিনিসপত্র ছিল সবই কালো জাদুর কাজে ব্যবহার হতো, এবং যারা যারা ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমার সাথে বেশি ঘটেছে, কারণ আমি এমন দুটো জিনিস বাড়িতে নিয়ে গিয়েছিলাম যে জিনিসটা প্রকৃতভাবে কালো জাদুর সাথেই যুক্ত ছিল। পরবর্তীতে শপিং মলের কাজ আমি ছেড়ে দিই এবং আমি বর্তমানে মিষ্টুর সাথে ডে কেয়ারে কাজ করি। এখানে বিভিন্ন রকম বাচ্চারা আসে, ওদের নিয়ে দিন পার হয়ে যায়। সর্বশেষে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার নামটা ইংলিশে নিও, এবং আমার জন্য কোনো মেসেজ থাকলে সেটা প্লিজ ইংলিশে বলো, কারণ আমি তো আর বাংলা বুঝতে পারি না সেভাবে। তো অমিত, এই সমস্ত ঘটনাই আমি বেলার ভাষাতেই ব্যক্ত করলাম, এবং অমিত, ওর ভীষণ ইচ্ছে তুমি ওকে কোনো মেসেজ এই ভিডিওতে দাও, তবে ও ভীষণ খুশি হবে, আর অবশ্যই সেটা ইংরেজিতে দিও। ধন্যবাদ। বেল্লা, what else can I say about the message, this type of message also? I can only say this: never bring old things at home. You will never make this mistake again and again. Always keep those things in the mind and don't do this again. And be well. Thank you. Thank you for sharing the story. বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আমাদের এসেছে জার্মান থেকে, তোমরা তো শুনলেই। আমাদের এই পরিবার এখন প্রচুর দিকে ছড়িয়ে গেছে, অনেক দূর চলে গেছে, তোমরা জানোই। নতুন করে আর এইসব বিষয়ে কিছু বলছি না। আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে। দাদা নমস্কার, আশা করি অনেক ভালো আছো। আজকে আমি অনেকদিন পর একটা ঘটনা পাঠাতে চলেছি। এই ঘটনাটার স্বাদ একটু আলাদা রকম হবে। তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করছি। ঘটনাটা আমার জন্মেরও অনেক আগের। আমার বাবা ঘটনাটি বলেছিল। তিনি তখন যুবক ছিলেন, মাত্র 16 বছর বয়স ছিল ওনার। তো তিনি তার শোনা একটা ঘটনায় আমাকে বলেন, আমাদের গ্রামে চুন্নু মাঝি বলে একজন লোক ছিলেন। বর্তমানে তিনি আর নেই এই পৃথিবীতে। এই ঘটনাটা তার সাথেই হয়েছে। তার খুব তাল কোড়ানোর নেশা ছিল, আর সেই সময় প্রচুর জঙ্গলের মধ্যে তাল গাছ ছিল, আর তাল গাছের পাশ দিয়ে ছিল খাল। তো একদিন সেই চুন্নু মাঝি আমাদের এলাকার নামকরা দাস ওঝাদের বাড়ির পাশে তাল কুড়োনোর জন্য যান। তো ওই সময় তো ঘড়ি ছিল না, আর আনুমানিক তখন রাত 2টোর মতন বাজে। উনি ওনার নৌকাটা জঙ্গলের একপাশে রেখে ভাবেন ভোর রাতে তাল কুড়োবেন। তাই তিনি নৌকার মধ্যে ঘুমিয়ে যান। আর উনি যেখানটাতে গিয়েছিলেন সেইখানে নাকি তাল গাছের ওপরে লাল শাড়ি পরে নতুন বউ বসে থাকত। এরপর মাথা কাটা ঘোড়া আশেপাশে দৌড়াতো। তো উনি সব জেনে শুনে ওখানে ঘুমিয়ে যান। রাত আনুমানিক 3টা নাগাদ তিনি ঘোড়ার আওয়াজ শোনেন। তখন তিনি নৌকার যে ঘরটা থাকে সেখান থেকে উঁকি মেরে দেখেন একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে, অথচ তার কোনো মাথা নেই। সে এই দিক ছুটছে তো ওদিক ছুটছে, আর চিৎকার করে ডাক ছাড়ছে। এদিকে তার কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না, কেমন করে ডাকছে সেটাও বোঝা যাচ্ছে না। তিনি ওই সময় চুপচাপ শুয়ে পড়েন। তারপর এভাবে কিছু সময় কেটে যাওয়ার পরে ঘোড়ার কোনো শব্দ না পেয়ে উনি বাইরে উঁকি মেরে দেখেন যে ঘোড়াটা নেই। তো উনি বেশ হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর তিনি ভোর রাতে তাল কুড়োনোর জন্য দাসবাড়ির তালতলায় গেলেন। তাল বেশ ভালোই পড়েছিল। সেদিন তো উনি উনার মতো তাল কুড়োতে লাগলেন। তাল কুড়োনো শেষে
উনি বাড়ির দিকে যাবে বলে নৌকা ঘুরিয়ে বৈঠায় সবে হাত দিয়েছে। ওই সময় একজন পেছন থেকে ডাক দিয়ে বলে, ওই চুন্নু মাঝি, আমারে কয়টা তাল দিয়ে যাও। উনি একটু কেঁপে উঠলেন। তারপর পেছনে ফিরে দেখলেন দাসবাড়ির পুরনো ওঝা মদন দাস সাঁতার কেটে তার দিকে আসছে। তো তিনি চুন্নু মাঝি বলেন, না গো দাসমশাই, এ তাল আপনারে দিলে আমি কি নিমু? আপনারে আমি কাল দিমুনি, এখন বাড়িতে যান, আর রাতে খালে নামছেন কেন? তখন ওই মদন দাস বলে, তা তোমার জানা লাগবো না, তাল না দিলে আজ তুমি যাইবার পারবা না। চুন্নু মাঝি ব্যাপারটা বেগতিক দেখে বৈঠা বাইতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না, নৌকা চলে না। আর ওইদিকে মদন দাস জোরে জোরে আসছে। উপায় না দেখে চুন্নু মাঝি মদন দাসকে মারতে শুরু করে, কিন্তু যতই মারে তার গায়ে যেন লাগেই না। এতে খুব অবাক হয়ে চুন্নু মাঝি এরপর প্রায় আধা ঘন্টা এমন মারামারি চলতে থাকে। এমন সময় ওই খালের পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল ফজরের নামাজের জন্য। তখন তারা শব্দ শুনে হাঁক দিয়ে বলে, ওই কে রে খালের মধ্যে? ডাক শুনে চুন্নু মাঝি সেদিকে তাকায়, দেখে কিছু মানুষ দাঁড়ানো। তাদের বলে, ভাইজান আমি চুন্নু। লোকগুলো বলে, তা ওখানে কি করো? তাড়াতাড়ি বাড়ি যাও, এই জায়গাটা যে ভালো না সেটা জানো না? তখন চুন্নু মাঝি যাইতেছি বলে সামনের দিকে তাকিয়ে দেখে কোথায় মদন দাস, কিছুই নেই খালে। ঠিক তখনই চুন্নু মাঝির মনে পড়ে যে দাসমশাই তো মারা গেছেন 5 বছর হয়ে গেছে। এরপর উনি ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। তবে তারপর আর সাহস করেননি কখনো রাতে তাল কুড়োতে যাওয়ার। দাদা, এইটুকুই ছিল ঘটনাটা। আর ঘটনাটা আশা করছি ভালো লেগেছে। আরও ঘটনা আছে, অবশ্যই পাঠিয়ে দেব। আর আমার নামটা মনে আছে তো? সাইফ ইসলাম। আর দাদা, ঘটনার কিছু বাদ দিয়ে গুছিয়ে নিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, সেকেন্ড কমেন্ট করেছে সোনালী পাল। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস। লিখেছে, অনেক দিনের চেষ্টার পর আজকে 3 নম্বরে কমেন্ট করতে পারলাম দাদা। হ্যাঁ গো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রাজা পর্বত, সাব্বির আলী, রত্না রয়, সুমন দেব বর্মন, কিলপুর গেমার, অঙ্কন দেব, মিলন নন্দী, গীতা গোস্বামী, ভারভেনা রয়, সন্দীপ হাজরা, স্টাইলিশ অজয়, অনিমেষ দাস, নবরূপা দত্ত। লিখেছে, দাদা আগের দিনের হরিদেবপুরের ঘটনাটা খুব ভালো ছিল, আমার বাড়িও হরিদেবপুর। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, প্রিয়াঙ্কা দাস, মনীষা হাদোয়েল, অনন্যা ভৌমিক, রিমি বর্মন, অঞ্জলি রয়, মিলন নন্দী, সোনাম দাস। লিখেছে, দাদা চলে এসেছি আবার তোমার গল্প শুনতে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন। লিখেছে, হ্যালো দাদা, আমি তোমাকে কমেন্ট করি, তুমি আমার কমেন্ট পড়ো না। আর আমার কমেন্ট যদি পড়ো, আমার ফ্রেন্ডের নামটা একবার নিও। আমার ফ্রেন্ডের নাম রিয়া। হ্যালো রিয়া। তারপরে কমেন্ট করেছে কুণাল দাস, সুদেশনা কয়াল, রেখা পাসমান, এসকে আরাফুল হোসেন, দেব বর্ণ, সুদীপ পুরকায়স্ত, এমডি মন, পিঙ্কি, অক্ষয় অধিকারী, সমী বর্মন, মৌসুমী চক্রবর্তী। লিখেছে, আজ অল্প লেট হয়ে গেল, ওয়েট করছিলাম রোজগার মতো। আমার নামটা প্লিজ একবার হাই করে বলো। আমার নাম মৌসুমী, লাভ ফ্রম আসানসোল। হ্যালো মৌসুমী। তারপরে কমেন্ট করেছে দিশা বালা, শিহাব শাফিরুদ্দিন, চুমকি ঘোষ, ডিজে ভ্লগার অনিশ। লিখেছে, থাম্বনেল দেখেই এত ভালো লাগলো যে লাইক কমেন্ট করে প্রথমেই বসে গেলাম, জানি ঘটনা জাস্ট ওয়াও হবে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ঋদ্ধিমা, দীনেশ ডলুই, অভি দাস, অভিজিৎ দাস, সঙ্গমিত্র রয়, কার্তিক সাহা, স্বপ্না বাজেল, অমিত মল্লিক, অর্ণব বাবু, শঙ্কর চক্রবর্তী, মৃন্ময় কুণ্ডু, মনিকা ত্রিপুরা, মামন মণ্ডল, অভিষেক সাহা, অঞ্জলি মণ্ডল, শিমলি দাস, সুশান্ত প্রামাণিক। লিখেছে, দাদা প্রথম ঘটনাটা যে তোমাকে বলেছে সেটা আমার বান্ধবী অভিষ্পা। ও আচ্ছা আচ্ছা। তারপরে কমেন্ট করেছে রিনা ঘরামি, বিশ্বরাজ পাল, শম্পা দে, সৌভিক মণ্ডল, সমিত রয় চৌধুরী, বিষ্ণু মণ্ডল। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো
আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।